আচ্ছা দোস্ত, ওই অবনী তোর পিছনে এইভাবে লেগে আছে কেন? তখন রাফি বলল, ওই দিন অবনীকে তামিম থাপ্পড় মারলো না, মনে হয় ওইটা বদলা নেওয়ার প্ল্যান করতেছে। এই রে, এরা কিভাবে জানলো আমি অবনীকে থাপ্পড় মারছি? সত্যি তুই অবনীকে থাপ্পড় মারছিস? তাহলে তো তুই শেষ। আরে এমনি ভয়ে ভয়ে আছি, আর তুই সেইখানে আরো ভয় দেখাচ্ছিস। কোথায় সাহস দিবি তা না করে উল্টা আমায় ভয় দেখাচ্ছিস। তোরা কি আদৌ আমার বন্ধু নাকি শত্রু তা আজও জানতে পারলাম না। দোস্ত ওসব বাদ দে তো, কাল যে টেস্ট পরীক্ষা হবে তা নিয়ে কিছু ভাবছিস? যা হবে কাল দেখা যাবে। আচ্ছা চলি দোস্ত, আর ভালোভাবে প্রস্তুতি নিস। ওদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকে মাকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। অবনী, তুই খ্যাতটাকে সবসময় এভাবে ছেড়ে দিস কেন? আরে অপেক্ষা কর, ফাইনাল পরীক্ষার পর আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ নেব। দেখ কাল কি করি। মুখে তো বলে দিলাম, তামিমকে কি আমি শাস্তি দিতে পারবো না? আমি তামিমের থেকে প্রতিশোধ নিতে পারবো না, কারণ আমি যে তামিমকে খুব ভালোবেসে ফেলেছি। তামিমকে কি আমি বলতে পারবো আমার ভালোবাসার কথা? কিরে, তুই কি ভাবছিলি এতক্ষণ? সে কখন থেকে ডাকতেছি, তোর কোনো খুশি নেই? না কিছু না, চল বাড়ি যাই। তারপর ওরা দুজনে বাড়ি চলে আসলো। এদিকে তামিম ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সন্ধ্যা দিকে মাগরিবের নামাজ পড়তে বসে, কারণ কাল তার টেস্ট পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর 2 ঘন্টা পরে একটু বিশ্রাম নেয়, তারপর ডিনার করে শুয়ে পড়লাম। সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলাম। তারপর দেখতে দেখতে কলেজের সময় হয়ে গেল। তারপর নাস্তা করে কলেজে চলে এলাম। তারপর অবনীর সাথে দেখা করে ক্লাসে চলে এলাম। তারপর প্রিন্সিপাল এসে আমাকে ডেকে তার কেবিনে নিয়ে গেল। এরপর স্যার যা বললো তা শুনে তো আমার নিচ থেকে মাটি সরে গেল। তারপর কলেজে এসে সোজা অবনীর কাছে চলে গেলাম। কিরে, আজ তুই নিচেই চলে আসলি? যাক ভালোই হলো। বলেন ম্যাডাম, কেন ডেকেছেন? কেন ডেকেছি তার জন্য কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? এই বলে ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় মারলো। থাপ্পড়টা এত জোরে লাগলো যে আমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আর খুব জ্বলছে। তবু সহ্য করে থাকলাম, কারণ এখন কিছু বললে হিতে বিপরীত হতে হবে, তার চেয়ে চুপ করে থাকি। যা তো এখান থেকে। তারপর আমি সোজা ক্লাসরুমে চলে আসলাম, আর আমি পকেট থেকে রুমালটা বের করে রক্ত মুছে আবার ঢুকিয়ে রাখলাম। তারপর আমার বন্ধুরা চলে এলো। তারপর বন্ধুদের সাথে একটু কথা বললাম। অন্যদিকে অবনী ভাবতেছে, না, তামিমকে এভাবে মারাটা ঠিক হয়নি। ধুর, এখন কি তামিমকে ভালোবাসার কথা বললে তো আমাকে মেনে নিবে না। তামিম তো আমাকে মেনে নিবে না, কারণ আজ আমি যা অন্যায় করলাম তার জন্য তামিম আমাকে ক্ষমা নাও করতে পারে। এখন কি করি? তখন অবনীর বান্ধবী রিমি বলল, কিরে অবনী, কি ভাবছিস? চল ক্লাসে যাই। চল। তারপর অবনী আর তার বান্ধবীরা চলে আসলো। এদিকে রাফি তামিমকে বলল, কিরে দোস্ত, তোর ঠোঁট কাটলো কি করে? আরে তেমন কিছু না দোস্ত, সামান্য ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা। রাফির সাথে কথা বলতেছি, তখন স্যার ক্লাসে চলে আসলো। স্যার ক্লাসে ঢোকার সাথে সাথে প্রিন্সিপালও ক্লাসে ঢুকলো আর বলল, তোমাদের মধ্যে তামিমকে? জি স্যার, আমি। তুমি আমার কেবিনে এসো। আচ্ছা স্যার। তারপর আমি প্রিন্সিপালের কেবিনে গেলাম। সেখানে গিয়ে দেখি কলেজের সভাপতিও আছে, সাথে আমার আব্বুও। তারপর সভাপতি তারেক চৌধুরী মানে অবনীর আব্বু বলল, তুমি সেই তামিম যে প্রতিদিন আমার মেয়েকে বিরক্ত করো? ঠিক বুঝলাম না স্যার। তামিম, তোমাকে এই কলেজে টিসি দেওয়া হলো। যা শুনে আমার নিচ থেকে মাটি সরে গেল। মনে হচ্ছে আমার বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। কোনো কথা মুখে আসছে না, তবু অনেক কষ্টে আমি বললাম, আমি কি জানতে পারি আমার কোন অপরাধে আমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হলো? তুমি স্যারের মেয়েকে প্রতিদিন বিরক্ত করার অপরাধে তোমাকে টিসি দেওয়া হলো। ও বুঝছি। বাবা চলো। কোথায় যাবি? কেন বাড়ি যাব? কারণ এই কলেজে আর আমার জায়গা নাই। তখন